আচ্ছা, ভুল ধারণা কি কখনো কোনো মানুষের জীবন চিরতরে ধ্বংস করে দিতে পারে? গ্রামের এক রাতে কুয়াশার চাদরে ঢাকা এক ঘন জঙ্গলের ভেতর থেকে ভেসে আসা একটা করুণ আর্তনাদ কি সত্যি কোনো অশরীরী আত্মার ডাক, নাকি অন্য কোনো ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে সেখানে? কুসংস্কারের নেশায় মানুষ যখন অন্ধ হয়ে যায়, তখন তার দ্বারা কি কোনো মারাত্মক ভুল হয়ে যেতে পারে? এই গল্পটি কিন্তু শেষ পর্যন্ত শুনবেন, কারণ এমন মর্মান্তিক ঘটনা যা আপনার মনের গভীরে সমস্ত যুক্তিকে আজ চ্যালেঞ্জে ফেলে দেবে। গ্রাম বাংলার লোককথা এবং অভিশপ্ত রাতের সেই ভয়াবহ অভিজ্ঞতার কাহিনী নিয়ে আজকের আমাদের এই বিশেষ নিবেদন, ডাকাতগড়ের জঙ্গলে। আমি রয়েছি সুদর্শন আপনার সঙ্গে। তাহলে চলুন আপনার আমার আড্ডা শুরু করা যাক। গল্পটি শেষ পর্যন্ত শুনুন, হয়তো আপনার চিন্তার ভঙ্গিটাই আজ বদলে যাবে। শুরু হচ্ছে লেখিকা অদ্রিজা ভট্টাচার্য বিরচিত ডাকাতগড়ের জঙ্গলে। পৌষ মাসের হাড় কাঁপানো শীত। রাতের প্রহর ঠিক কতটা গড়িয়েছে তা বোঝার কোনো উপায় নেই। গোটা গ্রাম যেন এক জমাট বাঁধা পাণ্ডুর সাদা কাফনের নিচে আচ্ছন্ন হয়ে পড়ে আছে। কুয়াশার চাদর এতটাই ঘন আর নিশ্ছিদ্র যে নিজের চোখের সামনে হাত দুয়েক দূরের কোনো জিনিসও ঠাহর করা দায়। কনকনে উত্তুরে হাওয়া যখন বইছে, মনে হচ্ছে যেন বরফের সমুচ সরাসরি চামড়া ভেদ করে হাড়ে গিয়ে বিঁধছে। চারিদিক শ্মশানের মতো নিস্তব্ধ। মাঝে মাঝে কেবল বাঁশ পাতার উপর জমে থাকা শিশির বিন্দু টুপটাপ করে মাটিতে ঝরে পড়ার শব্দ হচ্ছে, আর বহু দূর থেকে ভেসে আসা কোনো নিশাচর পাখির ডানা ঝাপটানোর আওয়াজ সে নীরবতাকে আরো বেশি ভয়ঙ্কর করে তুলেছে। গ্রামের নামডাকওয়ালা মানুষ নিরঞ্জন, সম্পন্ন গৃহস্থ। বাজারে তার বড় পাটের কারবার আছে। হাটের দিন ব্যবসার কাজ, মহাজনদের দেনা পাওনা মিটিয়ে হিসেব মেলাতে মেলাতে আজ বড্ড দেরি হয়ে গেছে। গায়ে মোটা শালটা মাথা পর্যন্ত ভালো করে জড়িয়ে নিয়ে সে হনহন করে হাঁটছে। গ্রামের মূল রাস্তা ছেড়ে এবার তাকে বাঁশবাগানের ভেতর সরু মাটির পথটা ধরতে হবে। আজ প্রচণ্ড ঠান্ডা হওয়ায় কোনো গরুর গাড়ি ফেরার পথে পায়নি। অগত্যা হেঁটে ফেরা ছাড়া আর কোনো উপায় ছিল না। রাস্তার দুপাশে প্রকাণ্ড সব প্রাচীন বাঁশঝাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কুয়াশার মধ্যে দিয়ে তাদের কালো দীর্ঘ ছায়াগুলোকে মনে হচ্ছে যেন হাজার হাজার প্রেতাত্মা ফনা তুলে দাঁড়িয়ে আছে। নিরঞ্জনের মনে আজ একটা চাপা অস্বস্তি কাজ করছে। গ্রামের লোককথা অনুযায়ী এরকম জমাট বাঁধা কুয়াশার রাতেই নাকি নিশি ডাকে। নিশি কোনো সাধারণ ভূত বা প্রেত নয়, এরা হলো এক চরম অশুভ প্রতারক সত্তা। রাতের অন্ধকারে সে মানুষের রূপ ধরে আসে না, আসে গলার স্বর হয়ে। আপনার সবচেয়ে প্রিয় মানুষটির, সবচেয়ে কাছের মানুষটির গলার হুবহু নকল করে সে নাম ধরে ডাকবে। আর সেই ডাক এতই আপন, এতই করুণ হয় যে মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে তার পিছু নেয়। আর একবার সেই ডাকে সাড়া দিয়ে পেছন ফিরে তাকালে বা তার পিছু নিলে মৃত্যু অনিবার্য। নিরঞ্জন এই প্রবাদের কথা খুব ভালো করেই জানে, তাই সে কোনো দিকে না তাকিয়ে দৃষ্টি মাটির দিকে স্থির রেখে নিজের হাঁটার গতি আরো বাড়িয়ে দিল। কিন্তু মানুষের মন বড় অদ্ভুত। যেটাতে বারণ, অবচেতন মন যেন সেই ভয়ের দিকেই বেশি করে কান পাতে। হঠাৎ বাঁশবাগানের সেই দম বন্ধ করা
অন্ধকারের গভীর থেকে একটা ফিস ফিস শব্দ ভেসে এলো। শুনছ? একটু দাঁড়াও, আমি আর হাঁটতে পারছি না। ওগো, দাঁড়াও না, একটু দাঁড়াও। থমকে গেল নিরঞ্জনের পা। বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন এক লহমায় স্তব্ধ হয়ে গেল। সিঁড়ি দাঁড়াবে নেমে গেল এক রাশ হিম শীতল স্রোত। গলাটা হুবহু তার স্ত্রী মালতীর। কোনো খাদ নেই, কোনো পার্থক্য নেই। মালতীর গলার সেই চেনা মিষ্টি স্বর, শুধু তাতে এখন এক রাশ ক্লান্তি আর অসহায়তা মিশে আছে। কিন্তু নিরঞ্জনের যুক্তিবাদী মন তৎক্ষণাৎ বিদ্রোহ করে উঠল। মালতী তো এখন বাড়িতে, সে নিজের হাতে ঘরের দরজা ভেজিয়ে দিয়ে এসেছে। এই হাড় কাঁপানো শীতে এত রাতে মালতী এই জনমানবহীন বাঁশবাগানে কেন আসবে? অসম্ভব। নিরঞ্জন বুঝতে পারল, যাকে সে এতক্ষণ ভয় পাচ্ছিল সেই বিভীষিকাই আজ তাকে ঘিরে ধরেছে। নিশি তাকে ডাকছে। আতঙ্কে নিরঞ্জনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে দুহাতে নিজের কান দুটো শক্ত করে চেপে ধরল, যেন কোনো শব্দ আর ভেতরে ঢুকতে না পারে। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সে প্রায় দৌড়াতে শুরু করল। কিন্তু পেছনের গলাটা এবার আরো স্পষ্ট, আরো করুণ হয়ে উঠল। কানের পর্দা ভেদ করে শব্দগুলো যেন সরাসরি তার মগজে গিয়ে আঘাত হানছে। ওগো, দাঁড়াও না, ওরা আমাকে মেরে ফেলবে। আমার খুব রক্ত পড়ছে, আমাকে আমাকে বাঁচাও। নিরঞ্জনের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মালতীর গলায় এমন বুক ফাটা আর্তনাদ, যদি যদি সত্যি মালতী কোনো বিপদে পড়ে থাকে, যদি সত্যি কেউ তার উপর হামলা করে থাকে, এই একটা যদি নিরঞ্জনের ভেতরের সমস্ত বিশ্বাস আর কুসংস্কারকে নাড়িয়ে দিল। কিন্তু পরক্ষণেই বাঁশবাগানের ভেতর থেকে ভেসে এলো শুকনো পাতা মারিয়ে কেউ একজনের দৌড়ে আসার খসখস শব্দ। শব্দটা যেন ক্রমশ তার দিকেই এগিয়ে আসছে। না, আর কোনো যুক্তি নয়, আর কোনো ভাবনা নয়। নিরঞ্জনের শিরায় শিরায় তখন শুধু একটাই আদিম অনুভূতি বইছে, ভয়, নিঝক মৃত্যুর ভয়। সে কান থেকে হাত নামিয়ে অন্ধের মতো দৌড়াতে শুরু করলো। কুয়াশা আর অন্ধকারের রাস্তার কিছুই দেখা যাচ্ছে না। তার বুকের ভেতরটা হাঁপড়ের মতো ওঠানামা করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তবু সে থামল না। ছুটতে ছুটতে হঠাৎ রাস্তার ধারের একটা এবড়ো খেবড়ো গর্তে পা হড়কে গেল তার। ভারসাম্য সামলাতে না পেরে নিরঞ্জন সজোরে আছড়ে পড়ল ঠান্ডা স্যাঁতস্যাঁতে কাদার উপর। হাঁটু আর কোনোই ছড়ে গিয়ে জ্বালা করে উঠল। সে দ্রুত উঠে দাঁড়ানোর চেষ্টা করল, আর ঠিক তখনই পেছন থেকে একটা বরফের মতো ঠান্ডা শক্ত হাত নিরঞ্জনের ডান পায়ের গোড়ালিটা সাপের মতো পেঁচিয়ে ধরল। সেই স্পর্শে কোনো মানুষের উত্তাপ নেই, আছে 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 কেবল এক মরণান্তিক শীতলতা। নিরঞ্জনের রক্ত যেন সেই মুহূর্তেই বরফ হয়ে গেল। পায়ের কাছে কাদা মাখা মাটির খুব কাছ থেকে ফুঁপিয়ে কাঁদা এক পরিচিত গলা বলে উঠল, আমাকে আমাকে ফেলে যেও না। গলার কাছ থেকে দলা পাকিয়ে বেরিয়ে এলো এক অমানসিক আর্তনাদ। আতঙ্কে, ঘেন্নায় আর জীবনের তীব্র মায়ায় নিরঞ্জনের চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসার উপক্রম হলো। সে কোনো দিকে না তাকিয়ে শূন্যে তার অন্য পা দিয়ে সর্বশক্তি প্রয়োগ করে ওই বরফ শীতল হাতটায় সজোরে একটা লাথি কষালো। হাতটা এক মুহূর্তের জন্য আলগা হতেই
নিরঞ্জন নিজেকে ছাড়িয়ে নিল। তারপর উঠে দাঁড়িয়ে এক ছুট। পেছনে কে আছে কি আছে সে আর একবারও ফিরে তাকালো না। কুয়াশার বুক চিরে এক পাগলের মতো দৌড়াতে দৌড়াতে সে সোজা এসে আছড়ে পড়ল নিজের বাড়ির ভারী কাঠের দরজা। দম বন্ধ করা এক আতঙ্ক তখন তার সারা শরীরকে থর থর করে কাঁপাচ্ছে। বাড়ির ভারী কাঠের সদর দরজাটা সজোরে বন্ধ করে ভেতরে মোটা লোহার খিলটা তুলে দিয়ে দরজার গায়ে পিঠ ঠেকিয়ে ধপ করে বসে পড়ল নিরঞ্জন। তার বুকটা তখন কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছে। পৌষ মাসের এই হাড় কাঁপানো জমাট বাঁধা শীতেও তার কপাল থেকে টপ টপ করে ঘাম ঝরছে। হাঁপাতে হাঁপাতে সে বেশ কয়েকবার দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু এই তীব্র শারীরিক ক্লান্তি আর হাঁপানির মধ্যেও অন্ধকারের ভেতর তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে স্বস্তির আর তৃপ্তির হাসি। সে পেরেছে। গ্রামের কত ডাকাবুকো সাহসী মানুষ এই নিশির ডাকে সাড়া দিয়ে চিরকালের মতো প্রাণ হারিয়েছে, আর সে আজ নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে নিজের প্রখর বুদ্ধি আর ইস্পাত কঠিন মানসিক জোরের কারণে। বাঁশবাগানে সেই হাড়হিম করা ডাক, গায়ের রক্ত জল করে দেওয়া ফিসফিসানি আর গোড়ালির চেপে ধরা সেই অশরীরীর ঠান্ডা স্পর্শ, সবকিছুকে পরাস্ত করে সে আজ নিজের সুরক্ষিত দুর্গে পৌঁছে গেছে। আমাকে আমাকে বোকা বানাতে চেয়েছিল, মালতীর গলা নকল করে আমাকে মারতে চেয়েছিল। যাক, বেঁচে গেছি। মালতী, মালতী! ভিড় করে অন্ধকারে নিজেকে যেন বাহবা দিল নিরঞ্জন। কুসংস্কার আর অশুভ শক্তির বিরুদ্ধে জয়ী হওয়ার এক অদ্ভুত ভ্রান্ত অহংকারে তার বুকটা ফুলে উঠল। উঠোনের জমাট কুয়াশা আর নিস্তব্ধতা এখন আর তাকে ভয় দেখাচ্ছে না, বরং এক পরম আশ্রয়ের মতো মনে হচ্ছে। কিন্তু নিরঞ্জনের এই স্বস্তির আয়ু ছিল মাত্র কয়েক পলকের। বুকের ধুকপুকানিটা সামান্য শান্ত হতে চোখ তুলে তাকালো তার শোয়ার ঘরের বিছানার দিকে, যে ঘরটায় মালতীর এখন নিশ্ছিদ্র নিশ্চিন্ত ঘুমে আচ্ছন্ন থাকার কথা। কিন্তু সেই দিকে তাকাতে নিরঞ্জনের শির দাঁড়াবে ফের আরেকবার একটা শীতল বিষাক্ত স্রোত নেমে গেল। একই সে তাড়াহুড়োতে খেয়াল করেনি ঘরের ভারী দরজাটা খোলাই ছিল, হাঁ করে খোলা। সে নিজে সেই খোলা দরজা দিয়ে ঢুকেছে। এই হাড় কাঁপানো কুয়াশার রাতে মালতী বাড়িতে একা। সে তো কখনো এভাবে দরজাটা হাট করে খুলে রাখে না। বুকের ভেতরটা হঠাৎ করে অজানা আশঙ্কায় ছ্যাঁত করে উঠল তার। ধরফর করতে করতে সে মাটি থেকে উঠে দাঁড়ালো। পাগলের মতো ছুটে গেল পাশের ঘরে। দরজার চৌকাঠ পেরোতেই সেই ঘরের ভেতরকার দৃশ্য দেখে তার পায়ের তলার মাটি যেন আক্ষরিক অর্থেই সরে গেল। ঘরের টিমটিমে হারিকেনের আলো এসে দেখল বিছানা পুরোপুরি শূন্য। লেপ তোষক মাটিতে লুটোচ্ছে, কিন্তু মালতী নেই। গোটা ঘর যেন কেউ আক্রোশের বশে লন্ড ভন্ড করে দিয়ে গেছে। দেওয়ালের গায়ে রাখা পুরনো ভারী কাঠের আলমারিটার পাল্লা ভাঙা, ভেতরের শাড়ি, গয়নার বাক্স আর দরকারি কাগজপত্র সব মেঝেতে ছড়ানো। হঠাৎ নিরঞ্জনের নাকে এলো একটা অদ্ভুত বিচ্ছিরি গন্ধ, একটা কাঁচা স্যাঁতস্যাঁতে যেন রক্তের গন্ধ। চমকে নিচে তাকাতেই সে দেখল মেঝের ওপর ছোপ ছোপ টাটকা লাল রক্ত জমে আছে। শীতের জমাট রাতেও সেই রক্ত এখনো পুরোপুরি শুকায়নি। আতঙ্কে নিরঞ্জনের চোখের তারা স্থির হয়ে এলো। তার সারা শরীর এক অজানা ভয়াবহ বিপদের আশঙ্কায়
থর থর করে কাঁপতে শুরু করলো। পাগলের মতো সে আবার উঠোনে বেরিয়ে এলো। হারিকেনটা হাতে তুলে নিয়ে কুয়াশার চাদর ভেদ করে উঠোনের কাদা মাটিতে চোখ পড়তে তার হৃৎপিণ্ড যেন চিরকালের জন্য স্তব্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। নরম কাদামাটির ওপর বেশ কয়েক জোড়া অপরিচিত ভারী জুতোর আর খালি পায়ের ছাপ, আর সেই ছাপগুলোর ঠিক মাঝখান দিয়ে একটা জোড়া সমান্তরাল দাগ চলে গেছে, যেন ভারী কিছুকে বা কাউকে জোর করে মাটির ওপর দিয়ে নির্দয়ভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। নিরঞ্জনের নিঃশ্বাস গলার কাছে আটকে এলো। হাত পা অবশ হয়ে আসছে তার। টলতে টলতে হারিকেনের আলোয় সেই টেনে নিয়ে যাওয়া দাগ আর রক্তের ছিটেগুলো অনুসরণ করতে শুরু করলো সে। সেই বিভীষিকাময় দাগটা ঘরের ভেতর থেকে শুরু হয়ে উঠোন পেরিয়ে বাড়ির সদর দরজা দিয়ে সোজা গিয়ে মিশেছে গ্রামের সেই অন্ধকার কুয়াশাচ্ছন্ন মাটির রাস্তায়। আর সেই রাস্তার বাঁকটা, সেই রক্তের দাগটা সোজা চলে গেছে শ্মশানের ধারের ওই বাঁশ বাগানের দিকে, ঠিক যেখান থেকে নিরঞ্জন এইমাত্র নিজের প্রাণ হাতে করে ছুটে পালিয়েছে। মাথায় আকাশ ভেঙে পড়ার মতো এক বুক হিম করা নির্মম সত্য নিরঞ্জনের মস্তিষ্কে প্রবল বেগে আছড়ে পড়ল। তার চোখের সামনে ভেসে উঠল কিছুক্ষণ আগের সেই দৃশ্যটা, বাঁশবাগানের গভীর অন্ধকার থেকে ভেসে আসা সেই করুণ ডাক, সেই বুক ফাটা আকুতি। ওটা কোনো নিশির ছলনা ছিল না, ওটা কোনো অশুভ আত্মা ছিল না। অন্ধকারে কাদার মধ্যে পড়ে যাওয়ার পর যে বরফ ঠান্ডা হাতটা তার গোড়ালি খামচে ধরেছিল, বলেছিল, ওগো ওগো দাঁড়াও, আমাকে ফেলে যেও না, ওরা আমাকে মেরে ফেলবে, আমার খুব রক্ত পড়ছে, আমাকে ফেলে যেও না। কুয়াশা মাখা সেই জমাট শীতের রাতে সমস্ত ব্যাপারটা বুঝতে পেরে নিরঞ্জনের গলা চিরে বেরিয়ে এলো একটা পশুর মতো বুক ফাটা গগনভেদী আর্তনাদ। এক চরম নির্মম রক্তাক্ত বাস্তবের কাছে তার প্রাণটা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। হাতের হারিকেনটা মাটিতে খসে পড়ে কাঁচ ভেঙে গেল, আর সেই নিভে যাওয়া অন্ধকারের বুকে আছড়ে পড়ে নিরঞ্জন কাঁদতে শুরু করলো এক সীমাহীন ক্ষমাহীন অপরাধ বোধে। শীতের সন্ধ্যা। গ্রামের মোড়ে সদানন্দদার চায়ের দোকানে একটা টিমটিমে হলুদ বাল্ব জ্বলছে। মাটির উনুনে ফুটন্ত চায়ের কেটলি থেকে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উঠছে। কাঠের বেঞ্চিতে বসা 4-5 জন শ্রোতা একদম পাথরের মতো নিশ্চল। গল্পের এই পর্যায়ে এসে বৃদ্ধ হঠাৎ চুপ করে গেলেন। তার ঘোলাটে চোখ দুটো যেন চায়ের ভাঁড়ে নয়, সুদূর অতীতের কোনো এক অন্ধকার রাতের দিকে নিবদ্ধ। নিস্তব্ধতা ভাঙল বিল্টু, গ্রামেরই এক ছোকরা বয়সের ছেলে। উত্তেজনায় আর রহস্যে তার চোখ দুটো বড় বড় হয়ে গেছে। সে আর থাকতে না পেরে জিজ্ঞেস করে বসল, আগে তারপর কি হলো খুড়া? নিরঞ্জন কি বাঁচাতে পেরেছিল তার বউকে? কারা এসেছিল তার বাড়িতে? আর ওই যে বাঁশবাগানে কি সত্যি কোনো নেশে ছিল? বৃদ্ধ একটা গভীর ভারী দীর্ঘশ্বাস ফেললেন। তার শীর্ণ বুকটা এবার কেঁপে উঠল। থমথমে গলায় এক রাশ শূন্যতা নিয়ে তিনি বলতে শুরু করলেন আসল সত্য। ভূত, নেশে? না রে বাপ, না 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 না, সেদিন ওই বাঁশবাগানের অন্ধকারে কোনো ভূত প্রেত বা অশুভ আত্মা ছিল না।
মানুষের চেয়ে বড় আর ভয়ঙ্কর অশুভ শক্তি এই পৃথিবীতে আর কি বা আছে? আসল সত্যটা হলো, কিছুক্ষণ আগে নিরঞ্জনের ওই ফাঁকা বাড়িতে একদল দুর্ধর্ষ ডাকাত পড়েছিল। তারা শুধু বাড়ির সোনাদানা টাকা পয়সা লুট করেই ক্ষান্ত হয়নি, নিরঞ্জনের রূপসী স্ত্রী মালতীকেও জোর করে তুলে নিয়ে যাচ্ছিল। মালতী কোনো ক্রমে ওই বাঁশবাগানের অন্ধকারে ডাকাতদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে পালিয়ে আসছিল নিজের প্রাণ বাঁচাতে। অন্ধকারে দৌড়াতে গিয়ে সে হোঁচট খেয়ে পড়ে যায়, আর ঠিক তখনই সে দেখতে পায় তার স্বামীকে। অন্ধকারে মালতী সত্যি সত্যি তার স্বামীকে ডাকছিল। সে কোনো নিজে ছিল না, সে ছিল বিপন্ন মালতীর বাঁচার শেষ আকুতি। ডাকাতদের আঘাতে সে তখন রক্তাক্ত, তার শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছিল। আর ওই নিরঞ্জন, কুসংস্কার আর ভূতের ভয়ে অন্ধ হয়ে যাওয়া একটা আস্ত কাপুরুষ, নিজের স্ত্রীর সেই বাঁচার শেষ আর্তনাদকে নিশির ডাক ভেবে ভুল করল। এইবার বৃদ্ধের চোখের কোণ চিকচিক করে উঠল, গলাটা কাঁপতে শুরু করলো আবেগে। যে যে বরফ ঠান্ডা হাতটা নিরঞ্জনের গোড়ালি চেপে ধরেছিল বাঁচার তাগিদে, পরম নির্ভরতায়, সেই নিরঞ্জন নিজেই তাকে সজোরে লাথি মেরে তার স্ত্রীকে চিরকালের মতো ডাকাতদের ওই অন্ধকারের দিকে ঠেলে দিয়ে পালিয়ে এসেছিল। সত্যিটা যখন সে বুঝল, তখন আর কিছুই করার ছিল না। বৃদ্ধের গলা চিরে যেন দশকের পর দশক ধরে জমিয়ে রাখা একটা দীর্ঘ আর্তনাদ বেরিয়ে এলো ওই চায়ের দোকানের স্তব্ধ পরিবেশে। সে হাতের হারিকেনটা চুড়ে ফেলে দিয়ে আবার দৌড়ে গেল। ওই অন্ধকারের মধ্যেই সে আবার দৌড়ে গেল সেই কুয়াশায় ঢাকা বাঁশ বাগানের দিকে, সেই ডাকাত ঘরের জঙ্গলের দিকে। অন্ধকারে পাগলের মতো হাতড়ে বেড়ালো এদিক ওদিক, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। চারিদিক শ্মশানের মতো নিস্তব্ধ, মালতী কোথাও নেই। শুধু বহু দূর থেকে ভেসে আসছিল একটা শিয়ালের হাড় হিম করা ডাক। আর নিরঞ্জনের হাতের মুঠোয় তখনও আটকে ছিল মালতীর হাত থেকে ছিঁড়ে আসা এক টুকরো ভাঙা কাঁচের চুড়ি। লাথি মারার সময় মালতীর হাতের চুড়ি ভেঙে ওই এক টুকরো রক্তাক্ত কাঁচ নিরঞ্জনের জামায় আটকে গিয়েছিল। চায়ের দোকানে পিন পড়লেও যেন শব্দ শোনা যাবে। চুল্লির আগুনের লালচে আলোয় সবার মুখ থমথমে, কেউ কোনো কথা বলতে পারছে না। এক নিদারুণ শোক আর অপরাধ বোধের ভারী পাথর যেন সবার বুকের ওপর চেপে বসেছে। বৃদ্ধের দু চোখ বেয়ে এবার অঝরে জল নামতে লাগল। ময়লা চাদরের খুঁটে চোখ মুছতে মুছতে তিনি ফুঁপিয়ে উঠলেন। তারপর থেকে আমি জীবনে সম্পূর্ণ একা। মালতী বাঁচতে চেয়েছিল, আমাকে বিশ্বাস করে শেষবারের মতো হাতটা বাড়িয়ে দিয়েছিল, কিন্তু আমি তাকে বাঁচাতে পারলাম না রে। শ্রোতারা চমকে উঠলেন। বৃদ্ধের দিকে বিস্ফারিত চোখে তাকালো সবাই। কি বলছো খুড়ো? তুমি কি বলছো খুড়ো? হ্যাঁ, আমি সেই অভাগা নিরঞ্জন, আমি সেই খুনি স্বামী, যে কুসংস্কারের বশবর্তী হয়ে এই নিজের হাতে নিজের সর্বস্ব শেষ করে দিয়েছে। একটু শান্ত হয়ে ভারী গলায় নিরঞ্জন খুড়ো, বিল্টু আর বাকি শ্রোতাদের দিকে তাকালেন। তার গলায় এবার এক অদ্ভুত প্রজ্ঞা আর এক বুক ফাটা অভিজ্ঞতার সুর। শোন বাবা, তোদের একটা কথা বলি। জীবনে কখনো অন্ধের মতো কোনো কিছু বিশ্বাস করিস না। অযথা কুসংস্কার বা
অমূলক ভয়কে মাথার উপর চেপে বসতে দিস না। বিচার বিবেচনা না করে হুজুগে পড়ে হঠাৎ উদ্ভট কোনো সিদ্ধান্ত নিলে তার ফল আমার মতোই ভোগ করতে হবে। ভগবান মানুষকে বুদ্ধি দিয়েছেন বিচার করার জন্য। বিপদের দিনে, ভয়ের মুহূর্তে মাথা ঠান্ডা রাখতে হয়, না হলে সারাটা জীবন এই অনুশোচনার আগুনে তুষের মতো পুড়তে হবে, যার কোনো শেষ নেই, কোনো মাফ নেই। শীতের রাত আরো গভীর হলো। সদানন্দ তার চায়ের দোকানের ঝাঁপ বন্ধ হওয়ার সময় হয়ে এলো। নিরঞ্জন খুঁড়ো তার পুরনো লাঠিটা হাতে নিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। চোখের জল মুছে কুয়াশার চাদর গায়ে মেখে অন্ধকারে একাকী হেঁটে চললেন তার সেই চিরস্থায়ী শূন্য বাড়ির দিকে। পেছনে পড়ে রইল শুধু একটা নিস্তব্ধ চায়ের দোকান, স্তব্ধ হয়ে যাওয়া কয়েকজন মানুষ, আর অন্ধকার বাঁশবাগানে হারিয়ে যাওয়া এক নিরীহ নারীর করুণ দীর্ঘশ্বাস। শুনলেন ডাকাতগড়ের জঙ্গলে। আমাদের আজকের এই বিশেষ নিবেদন আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনার অনুভূতি অ্যাজ এ ফিডব্যাক হিসেবে জানাতে ভুলবেন না। প্রত্যেকবারের মতন কিন্তু আজও আপনার জন্য গল্পের মধ্যে থেকে রইল একটি প্রশ্ন। আচ্ছা, সম্পূর্ণ গল্পটি নিশ্চয়ই আপনি মনোযোগ সহকারে শুনেছেন। তাহলে বলুন তো, আমাদের আজকের এই গল্পে নিরঞ্জনের বাড়ির ভেতরে দেওয়ালের গায়ে রাখা পুরনো ভারীর কাঠের যে আলমারিটা ছিল তার ভেতরে কি কি জিনিসপত্র ছিল? খুবই সহজ একটি প্রশ্ন। প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন একবার ঝটপট দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে কারা কারা প্রশ্নের সঠিক উত্তর লিখেছিলেন। আমাদের গত এপিসোডে প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন উত্তর 24 পরগনা মধ্যমগ্রাম থেকে সমীর সরকার, পটাশপুর থেকে টুকু মাইতি, গিরিধারী মাইতি। এছাড়া সঠিক উত্তর দিয়েছিলেন রত্না সরকার ও বাবু মদনপুর থেকে। কমেন্ট করেছেন শুভঙ্কর দাস, অনিকেত পাঁজা, মেদিনীপুর চণ্ডীপুর থানার অন্তর্গত নটেশ্বরী চক থেকে গণেশ দাস, মিঠু দাস, রিয়া দাস এবং রনিত দাস, রায়পুর থেকে অজয় দাস, ডোমজুর থেকে সুরজিৎ দাস। এছাড়া কমেন্ট করেছেন মৌসুমী মান্না, অনিক মান্না, কাজল দাস, বারাসাত থেকে অমিতা ঠাকুর, বারুইপুর জেলের কাছ থেকে শঙ্কর মণ্ডল, টুম্পা মণ্ডল, পূজা মণ্ডল, দীপক মণ্ডল এবং বন্দনা মণ্ডল, আলিপুরদুয়ার থেকে নয়ন। সঠিক উত্তর দিয়েছেন জয়ন্তী দাস, অম্বিকা কালনা থেকে মনুতোষ সরকার, তামিলনাড়ু থেকে মহিম। সঠিক উত্তর দিয়েছেন তাপস দাস, সদানন্দ বেরা এবং আনিসুল সর্দার। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। এছাড়া আপনারা অনেকেই আমাদের পুরনো শ্রোতা বন্ধুরা রয়েছেন যারা কমেন্ট করেছেন আজ বিগত 3 বছর, কেউ 4 বছর আগের থেকে, কেউ শুরু থেকে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের গল্পগুলো শুনছেন। আপনাদের যে গল্পগুলো ভালো লাগছে, সত্যি এটা আমাদের কাছে একটা বিরাট বড় প্রাপ্তি। শেষে এটুকুই বলবো, যদি ভালো লেগে থাকে আমাদের এই কন্টেন্টগুলো, আমাদের এই গল্পগুলো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন। তার পাশাপাশি পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখুন যাতে আগামীতে আসা গল্পগুলো সবার আগে আপনার কাছে ঝটপট পৌঁছে যায়। আমি সুদর্শন আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আগামী এপিসোডে আরেকটা রোমাঞ্চকর গল্পের সাথে। আপনার আমার আড্ডা জমে উঠবে বারবার। সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।